এদিকে আজকের সবচেয়ে বড় খবর, এবার ইরানকে নিয়ে আমেরিকার ভয়টাই সত্যি হতে চলেছে। পারমাণবিক বোমা বানিয়েই ছাড়বে ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানকে নিয়ে আমেরিকা যে ভয়টা পেয়েছিল এবার সেটাই সত্যি হতে চলেছে। শত্রুকে এমন শিক্ষা দেব যা তারা কখনো ভুলবে না। ইরানের এমন হুঁশিয়ারি এবার শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নেই, এবার সামনে আসছে আরো ভয়ঙ্কর রূপে। তবে প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই এমন এক রেড লাইন অতিক্রম করতে যাচ্ছে যেখানে পৌঁছালে শুরু হতে পারে পারমাণবিক শক্তির নতুন অধ্যায়? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার জবাবে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ইঙ্গিত সোজা কথায়, যা পরমাণু অস্ত্র সক্ষমতার দোরগোড়ায় পৌঁছে যেতে পারে। এদিকে উপরে উপরে ট্রাম্পের সাথে আলোচনা, আড়ালে ইরানকে ভয়ঙ্কর অস্ত্র দিচ্ছে চীন। চীনের ছায়ায় বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের খেলা। ইরানের সাথে জোট, কাঁপছে ট্রাম্প ও নেতানিয়াহু। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানকে একটি সুরক্ষিত দুর্গ নাকি আমেরিকানদের পাতা এক বিশাল কারাগার? ডোনাল্ড ট্রাম্পের নতুন নেভাল ব্লক আর ইসরায়েলের গ্রেটার ইসরায়েল প্রজেক্ট, এই দুইয়ের জাতাকলে পিষ্ট হয়ে বিশ্ব কি তবে পা বাড়াচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? 80 থেকে 90% যুদ্ধের আশঙ্কা এখন নিছক সম্ভাবনা নয়, বরং এক ভয়াবহ বাস্তবতা। কিন্তু পর্দার আড়ালে আসলে কি ঘটছে? মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরান আর যুক্তরাষ্ট্রের এই দ্বন্দ্ব এখন আর শুধু আঞ্চলিক কোনো সীমান্ত বিরোধে সীমাবদ্ধ নেই। বিশ্লেষকরা বলছেন এটি এক সুপরিকল্পিত দীর্ঘমেয়াদী যুদ্ধের অংশ। একদিকে মার্কিন প্রযুক্তির পেশি শক্তি আর ডলারের দাপট, অন্যদিকে ইরানের মোজাইক স্ট্র্যাটেজি আর আদর্শিক লড়াই। এর মাঝে রাশিয়ার ইউরেশিয়ার স্বপ্ন আর ইসরায়েলের নীলনদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত সাম্রাজ্য বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা কি পুরো পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে? এদিকে ইরানের হুঙ্কার, ইসরায়েলের পা চাটলে 5 মিনিটেই পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে দুবাই। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বুর্জ খলিফার ঝকঝকে চূড়ায় আজ আর বিলাসিতার রোশনাই নেই। সেখানে এখন ঘনিয়ে আসছে তেহরানের ধেয়াসা ক্ষেপণাস্ত্রের কালো ছায়া। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য লাল গালিচা বিছিয়ে এবার আমিরাত নিজের পায়ে নিজেই কুড়াল মারল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি আজ বিশ্বকে এক কাঁপানো বার্তা দিয়েছেন। ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ইরানের পিঠে ছুরি মারা কেবল বোকামি নয়, বরং এক ক্ষমার অযোগ্য অপরাধ। এদিকে ধ্বংস নয়, ইরানে 33টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে 30টি পুরোপুরি সচল। চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ট্রাম্পকে বেশ ভালোই একটা ধাক্কা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বলেছেন যে তাইওয়ান ইস্যু ঠিক মতো সামলানো না গেলে চীন যুক্তরাষ্ট্র সংঘাতে জড়াতে পারে। রীতিমতো এটা কিন্তু একটা হুমকি। ইরানকে নিয়ে আমেরিকা যে ভয়টা পেয়েছিল এবার সেটাই সত্যি হতে চলেছে। শত্রুকে এমন শিক্ষা দেব যা তারা কখনো ভুলবে না। ইরানের এমন হুঁশিয়ারি এবার শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নেই, এবার সামনে আসছে আরো ভয়ঙ্কর রূপে। তবে প্রশ্ন উঠছে, ইরান কি সত্যিই এমন এক রেড লাইন অতিক্রম করতে যাচ্ছে যেখানে পৌঁছালে শুরু হতে পারে পারমাণবিক শক্তির নতুন অধ্যায়? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার জবাবে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ইঙ্গিত সোজা কথায়, যা পরমাণু অস্ত্র সক্ষমতার দোরগোড়ায় পৌঁছে যেতে পারে। তাহলে প্রশ্ন হলো, ইরান কি সত্যিই পারমাণবিক বোমা বানানোর দিকে আরো এক ধাপ এগোচ্ছে? যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ কি হবে? হরমুজ প্রণালী কি আবারও হয়ে উঠবে বিশ্ব অর্থনীতির চেক পয়েন্ট? আর এটি কি মধ্যপ্রাচ্যের নতুন কোনো বড় সংঘাতের ইঙ্গিত? ইরানের পক্ষ থেকে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ইঙ্গিতকে আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত গুরুতর সংকেত হিসেবে দেখা হচ্ছে, কারণ এই স্তরের সমৃদ্ধকরণ সাধারণত পরমাণু অস্ত্র সক্ষমতার কাছাকাছি অবস্থান নির্দেশ করে। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে এমন ঘোষণা অনেক সময় বাস্তব প্রয়োগের চেয়ে বেশি চাপ সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহৃত হয়, বিশেষ করে নিষেধাজ্ঞা ও সামরিক চাপের জবাবে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে জানান, আবার হামলা হলে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে। আর এই মাত্রার বিশুদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরির বা যুদ্ধাস্ত্র মানের মাত্রা হিসেবে বিবেচনা করা হয়। গত বছরের জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধের সময় মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বিধ্বস্ত হয়েছে, যা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতাকে মারাত্মকভাবে সীমিত করে দিয়েছে। তবে 60% পর্যন্ত সমৃদ্ধ করা প্রায় 400 কেজি ইউরেনিয়ামের ভবিষ্যৎ কি হবে তা এখনো স্পষ্ট। এই পর্যায় থেকে 90% বা যুদ্ধাস্ত্র মানের উপাদানে পৌঁছানো প্রযুক্তিগতভাবে খুবই সামান্য একটি পদক্ষেপ। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী যতক্ষণ না এই উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়া হচ্ছে বা ধ্বংস করা হচ্ছে, ততক্ষণ ইরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হবে না। এদিকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে রয়েছে। এই মন্তব্যটি সংঘাত নিরসনে ভঙ্গুর কূটনৈতিক প্রচেষ্টা স্পষ্ট করেছে। তেল আবিবের মাটির নিচ দিয়ে যেন এক অদৃশ্য ভূমিকম্প বয়ে যাচ্ছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে চলছে চরম মাতম, কারণ নিউ ইয়র্ক টাইমসের ফাঁস করা এক গোপন মার্কিন গোয়েন্দা রিপোর্ট তাদেরকে চরম ভয় পাইয়ে দিয়েছে।
সংবাদ মাধ্যমটি বলছে, বেইজিং অত্যন্ত সুকৌশলে এবং লোকচক্ষুর সম্পূর্ণ আড়ালে তেহরানের হাতে তুলে দিচ্ছে এমন সব মারণাস্ত্রের পাহাড়, যার সামনে ইসরায়েলের বহু চর্চিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন স্রেফ প্লাস্টিকের খেলনায় পরিণত হবে। আর এমন খবর জানতে পেরে মধ্যপ্রাচ্যে দাদাগিরি করা বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাঙ্গুপাঙ্গুদের রক্ত রীতিমতো হিম হয়ে গেছে। আমেরিকার গোয়েন্দা নেটওয়ার্ক বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে যে অহংকার করা হতো, চীনের একটিমাত্র চাল সেই অহংকারকে ডাস্টবিনে ছুড়ে ফেলেছে। বেইজিং সরাসরি ইরানের মাটিতে কোনো অস্ত্র পাঠাচ্ছে না, উল্টো চীনা কোম্পানিগুলো একে ভয়ঙ্কর বুদ্ধির খেলা খেলছে। আমেরিকার সর্বাধুনিক স্পাই স্যাটেলাইটগুলোকে বোকা বানিয়ে আফ্রিকার এক অজ্ঞাত ট্রানজিট পয়েন্ট দিয়ে তেহরানে ঢুকছে সামরিক সরঞ্জামের বিশাল সব কার্গো। বাণিজ্যিক জাহাজের সাধারণ পণ্যের আড়ালে লুকিয়ে পার করা হচ্ছে আধুনিক মিসাইল ইঞ্জিন, রাডার জ্যামার এবং অপটিক্যাল সেন্সরের মতো বিধ্বংসী সব সরঞ্জাম। ট্রানজিট হিসেবে আফ্রিকাকে বেছে নেওয়ার এই নিখুঁত ছক এতটাই গোপনীয় যে সিআইএ কিংবা মোসাদের গুপ্তচররা এর বিন্দুমাত্র আজ পর্যন্ত পায়নি। মার্কিন কর্মকর্তারা এখন প্রকাশ্যে স্বীকার করতে বাধ্য হচ্ছেন, এই ধরনের বিশাল মাত্রা সামরিক আদান প্রদান চীনের সর্বোচ্চ রাষ্ট্রীয় অনুমোদন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। সরাসরি আগ্নেয়াস্ত্রের চেয়েও এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে ডুয়েল ইউজ টেকনোলজি বা দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে, এই নির্দিষ্ট প্রযুক্তির কারণেই ইসরায়েল আজ সবচেয়ে বেশি আতঙ্কিত। বাইরে থেকে কাগজে দলিলে এসব সরঞ্জামকে দেখানো হচ্ছে নিরীহ কোনো আবহাওয়া রাডার, কৃষিকাজের মাইক্রোচিপ বা সিভিল এভিয়েশনের যন্ত্রাংশ হিসেবে, কিন্তু এই বেসামরিক মোড়কের ভেতরে লুকিয়ে আছে নিশ্চিত জমদূত। চীন থেকে আসা এই উচ্চ ক্ষমতা সম্পন্ন চিপ এবং সেন্সরগুলো সরাসরি বসানো হচ্ছে ইরানের কুখ্যাত শাহেদ ড্রোন এবং ফাত্তা হাইপারসনিক মিসাইলের মস্তিষ্কে। আর এখানেই ঘটে গেছে সবচেয়ে বড় বিপর্যয়। আমেরিকা বছরের পর বছর ধরে ইরানের উপর প্রযুক্তিগত নিষেধাজ্ঞা দিয়ে তাদের সামরিক কারখানাকে পঙ্গু করতে চেয়েছিল, কিন্তু চীনের এই গোপন সাপ্লাই চেইন সেই বাধাকে মুহূর্তের মধ্যে গুড়িয়ে দিয়ে ইরানকে সামরিক উৎকর্ষের একদম চূড়ায় পৌঁছে দিয়েছে। গত কয়েক বছরে বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ পুরোপুরি উল্টে গেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে অজেয় বলে যে মিথ প্রচলিত ছিল তা এখন চরম হাস্যকর এক বিষয়ে পরিণত হয়েছে। চীনের সরাসরি স্যাটেলাইট সহায়তা পাওয়ার পর ইরানের মিসাইলগুলোর নির্ভুল আঘাত হানার ক্ষমতা 1000 গুণ বেড়ে গেছে। চীনের নিজস্ব বেইদু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম এখন সরাসরি তেহরানের কমান্ড সেন্টারের সাথে সংযুক্ত। এর সোজা অর্থ হলো, ভূমধ্য সাগর বা লোহিত সাগরে ভাসমান আমেরিকার কোনো বিমানবাহী রণতরী কিংবা ইসরায়েলি সাবমেরিন যদি 1 ইঞ্চিও নড়ে, ইরানের রাডার সেটা সেকেন্ডের ভগ্নাংশে লক করে ফেলছে। মার্কিন গোয়েন্দারা হন্য হয়ে খুঁজছে যুদ্ধক্ষেত্রে চীনা অস্ত্রের সরাসরি কোনো প্রমাণ, কিন্তু চীনের কৌশল এতটাই নিখুঁত যে মিসাইলের বাইরের খোলসটি সম্পূর্ণ ইরানের তৈরি, এর গায়ে কোথাও চীনের নাম লেখা নেই। অথচ এর ভেতরের মূল চালিকা শক্তি, গাইডেন্স সিস্টেম এবং ধ্বংসাত্মক মেকানিজম পুরোটাই বেজিং এর ল্যাবরেটরিতে তৈরি। নেতানিয়াহুর বর্তমান অবস্থা এখন খাঁচায় বন্দী এক অসহায় প্রাণীর মতো। এতদিন তার সবচেয়ে বড় ভরসা ছিল আমেরিকার অফুরন্ত অস্ত্র ভান্ডার, কিন্তু আজ যখন চীন তার সীমাহীন প্রযুক্তি ও সম্পদের পাহাড় নিয়ে সরাসরি ইরানের পেছনে এসে ঢাল হয়ে দাঁড়িয়েছে, তখন ইসরায়েলের সেই আস্ফালন চুপসে গেছে। পেন্টাগনের অভ্যন্তরীণ রিপোর্টগুলো এখন শুধু হতাশার গল্প শোনাচ্ছে। তারা খুব ভালো করে জানে চীনের সরবরাহ করা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা ইডব্লিউ প্রযুক্তি ব্যবহার করে ইরান এখন যেকোনো মুহূর্তে ইসরায়েলের F-35 যুদ্ধ বিমানের রাডার পুরোপুরি অন্ধ করে দিতে সক্ষম। আকাশসীমায় ঢোকার আগেই শত্রু বিমানের নেভিগেশন জ্যাম করে দেওয়ার মতো প্রযুক্তি এখন তেহরানের হাতে। এর মানে হলো, নেতানিয়াহু যদি আবারও ইরানের পরমাণু স্থাপনায় হামলার স্বপ্ন দেখেন, তবে তার সেই বিমানগুলো মাঝ আকাশেই দিক হারিয়ে ধ্বংস হতে বাধ্য। পারস্য উপসাগরের জলসীমায় এখন আমেরিকার নৌবাহিনীর জন্য এক অতিকায় মৃত্যুফাত তৈরি হয়ে আছে। চীনের প্রযুক্তিগত ব্লুপ্রিন্ট কাজে লাগিয়ে ইরান তাদের অ্যান্টিশিপ মিসাইলগুলোকে এমন এক মাত্রায় নিয়ে গেছে যা রুখে দেওয়ার ক্ষমতা আমেরিকার কোনো ডেস্ট্রয়ারের নেই। আগে ইরানের টার্গেট শনাক্ত করার জন্য নিজস্ব রাডারের উপর নির্ভর করতে হতো, যা জ্যাম করা আমেরিকার জন্য খুব একটা কঠিন ছিল না। কিন্তু এখন গেম চেঞ্জ হয়ে গেছে। মহাকাশে ভাসমান চীনা সামরিক স্যাটেলাইটগুলো সরাসরি ইসরায়েল এবং মার্কিন ঘাঁটির লাইভ লোকেশন তেহরানে সম্প্রচার করছে। এই একটি মাত্র লাইভ ডেটা শেয়ারিং সিস্টেম পুরো মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার প্রতিটি সামরিক ঘাঁটিকে ইরানের নিশানার একেবারে কেন্দ্রে এনে দাঁড় করিয়েছে। শুধু আকাশ বা সমুদ্র নয়, মাটির গভীরের দৃশ্যপটও এখন পুরোপুরি বদলে গেছে। পেন্টাগনের স্যাটেলাইট ইমেজগুলো বিশ্লেষণ করে মার্কিন সমর বিশেষজ্ঞরা রীতিমতো ঘামতে শুরু করেছেন। চীনের অত্যাধুনিক টানেল বোরিং মেশিন বা টিবিএম প্রযুক্তি এখন অত্যন্ত গোপনে কাজ করছে ইরানের জাগ্রস পর্বতমালার গভীরে। এই শক্তিশালী চীনা যন্ত্রপাতির সাহায্যে ইরান মাটির শত শত ফুট নিচে তৈরি করছে একের পর এক অভেদ্য মিসাইল সিটি এবং ড্রোন ঘাঁটি। আমেরিকার তৈরি করা সবচেয়ে ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমাগুলো এত গভীরে আঘাত হানতে সম্পূর্ণ অক্ষম। অর্থাৎ ইসরায়েল বা দুষ্ট আমেরিকা যদি মরিয়া হয়ে আকাশপথে কোনো আগাম হামলার চেষ্টা করে, তবে তাদের সেই বোমাগুলো কেবল পাহাড়ের পাথরই ভাঙতে পারবে, ইরানের মূল অস্ত্র ভান্ডারের টিকিটও ছুঁতে পারবে না। আর এই মাটি তোলা সুরক্ষিত দুর্গ থেকে বেরিয়ে আসবে তেহরানের মারণাস্ত্রের চূড়ান্ত আঘাত। অস্ত্রের এই বিশাল পাহাড়ের পাশাপাশি আরেকটি অদৃশ্য মহাবিপর্যয় আছড়ে পড়ছে তেল আবিবের উপর, আর সেটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত সাইবার ওয়ারফেয়ার। অত্যন্ত গোপনীয় সামরিক তথ্য বলছে চীনের সাইবার হ্যাকিং ইউনিটগুলো তাদের তৈরি করা সবচেয়ে আধুনিক ম্যালওয়্যার এবং সিস্টেম পেনিট্রেশন টুলস সরাসরি ইরানের রেভলিউশনারি গার্ডের হাতে তুলে দিয়েছে। এর ফলাফল এরই মধ্যে হাতে নাতে পেতে শুরু করেছে ইসরায়েল। তাদের জাতীয় বিদ্যুৎ গ্রিড, পানি সরবরাহ ব্যবস্থা এবং এমনকি আয়রন ডোম রাডারের মূল অপারেটিং সফটওয়্যারে বারবার তৈরি হচ্ছে অজানা গ্লিচ বা মারাত্মক ত্রুটি। সাইবার স্পেসে চীন এবং ইরানের এই যৌথ আক্রমণ ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তাকে একেবারে নগ্ন করে দিয়েছে। গুলি না ছুড়েও একটি দেশের পুরো সিস্টেমকে কিভাবে ভেতর থেকে পঙ্গু করে দেওয়া যায়, ইরান এখন চীনা প্রযুক্তির সহায়তায় ঠিক সেই অকল্পনীয় কাজটি করে দেখাচ্ছে। এই প্রযুক্তিগত স্থানান্তরের সবচেয়ে রোমহর্ষক অধ্যায়টি আছে হাইপারসনিক মিসাইল প্রযুক্তিতে। একটি হাইপারসনিক মিসাইল নিখুঁতভাবে তৈরি করতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় অত্যাধুনিক উইন্ড টানেল বা বায়ু সুড়ঙ্গ পরীক্ষার ডেটা, যা পৃথিবীর মাত্র হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে।
আন্তর্জাতিক গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে বেজিং তাদের নিজস্ব সামরিক ল্যাবরেটরির অত্যন্ত সংবেদনশীল উইন্ড টানেল টেস্টিং ডেটা সরাসরি তেহরানের সাথে শেয়ার করেছে। এই অমূল্য তথ্যের উপর ভিত্তি করে ইরান তাদের হাইপারসনিক মিসাইলের নতুন সংস্করণগুলোকে এমন এক অ্যারোডাইনামিক আকৃতি দিচ্ছে যা রাডারে ধরা পড়ার আগেই ইসরায়েলের অ্যারো 3 বা ডেভিড স্লিং এর মতো ব্যালিস্টিক শিল্ডকে চোখের পলকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এত বিশাল পরিমাণ অস্ত্র এবং প্রযুক্তির বিল ইরান কিভাবে মেটাচ্ছে সেই সমীকরণটিও এখন পশ্চিমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমেরিকা তাদের ডলারের আধিপত্য দিয়ে ইরানের অর্থনীতিকে শ্বাসরোধ করে মারতে চেয়েছিল, কিন্তু চীন পুরো লেনদেন প্রক্রিয়াটিকে ইউয়ান এবং বিনিময় প্রথার মাধ্যমে নিয়ে গেছে। গালফ অফ ওমানের বুক চিরে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ব্যারেল ইরানি তেল সরাসরি চলে যাচ্ছে চীনের রিফাইনারিগুলোতে। আর সেই তেলের মূল্য হিসেবে ডলারের বদলে সরাসরি ইরানের হাতে ঢুকছে অত্যাধুনিক চীনা সমরাস্ত্র, মিসাইল পার্টস এবং স্যাটেলাইট ডেটা। আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্টের সমস্ত অর্থনৈতিক অবরোধ এই একটি মাত্র মাস্টার স্ট্রোকের মাধ্যমে একেবারে অর্থহীন কাগজের টুকরোয় পরিণত হয়েছে। বুর্জ খলিফার ঝকঝকে চূড়ায় আজ আর বিলাসিতার রোশনাই নেই। সেখানে এখন ঘনিয়ে আসছে তেহরানের ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের কালো ছায়া। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য লাল গালিচা বিছিয়ে এবার আমিরাত নিজের পায়ে নিজেই কুড়াল মারল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ বিশ্বকে এক কাঁপানো বার্তা দিয়েছেন। ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ইরানের পিঠে ছুরি মারা কেবল বোকামি নয়, বরং এক ক্ষমার অযোগ্য অপরাধ। যখন ইরানের আকাশ সীমায় মার্কিন ইসরায়েলি ঘাতক বিমানগুলো ওড়ার জন্য আবুধাবির মাটি ব্যবহার করা হয়, তখন কি তবে আমিরাতের রাজপুত্ররা ভুলে গেছেন ইরানের সেই 100 দফার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার কথা? বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যে বিস্ফোরণ ঘটিয়েছেন তা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক মহাপ্রলয়ের ইঙ্গিত। তিনি স্পষ্ট করেছেন, ইরান বিরোধী এই ষড়যন্ত্র অনেক আগে থেকেই তেহরানের গোয়েন্দা নজরে ছিল। 40 দিনে সেই রক্তক্ষয়ী আগ্রাসনে জর্ডান, কাতার, বাহরাইন ও সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও তাদের মাটি আর আকাশ পথ তুলে দিয়েছিল খুনি ইসরায়েলের হাতে। আমিরাতের এই পলিটিক্যাল গ্যাম্বল বা রাজনৈতিক জুয়া এখন তাদের জন্যই কাল হয়ে দাঁড়িয়েছে। আরাকচির হুঁশিয়ারি স্পষ্ট, ইরানি জনগণের সাথে শত্রুতা করা মানেই হলো ধ্বংসের অতল গহ্বরে ঝাঁপ দেওয়া। আবুধাবি যদি মনে করে ইসরায়েলের পা চাটলে তারা সুরক্ষিত থাকবে, তবে তারা এক মারাত্মক ঘোরের মধ্যে বাস করছে। তেহরান আজ আর কেবল মৌখিক হুমকিতে সীমাবদ্ধ নেই, তারা প্রমাণ করেছে যে তাদের ড্রোন আর মিসাইল বৃষ্টির সামনে এই অঞ্চলের কোনো মার্কিন বা ইসরায়েলি ঘাঁটি নিরাপদ নয়। ইতিমধ্যে 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র তরঙ্গে কেঁপে উঠেছিল মধ্যপ্রাচ্যের প্রতিটি কোণা। আব্বাস আরাকচি দায়িত্বহীন কণ্ঠে জানিয়েছেন, যারা ইসরায়েলের সাথে মিলে বিভাজনের বীজ বপন করছে তাদের প্রতিটি হিসাব পই পই করে নেওয়া হবে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আমিরাতকে মনে করিয়ে দিয়েছে, তেহরানের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে দুবাই কিংবা আবুধাবির বিলাসিতা ধুলোয় মিশে যেতে সময় লাগবে না। এই লড়াই এখন আর কেবল প্রতিরোধের নয়, বরং শত্রুর দোসরদের চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার। এদিকে ধ্বংস নয়, ইরানে 33টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে 30টি পুরোপুরি সচল। চাঞ্চল্যকর তথ্য ফাঁস। সাম্প্রতিক হামলা ও সংঘাতের পরও ইরান তার উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধরে রেখেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হলেও গোপন গোয়েন্দা মূল্যায়নে ভিন্ন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গত মে মাসের শুরুর দিকের গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে ইরান হরমুজ প্রণালীর পাশে থাকা 33টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে 30টিতে পুনরায় কার্যক্রম চালুর সক্ষমতা অর্জন করেছে। এছাড়া ইরানের কাছে যুদ্ধপূর্ব সময়ের প্রায় 70% ক্ষেপণাস্ত্র ও মোবাইল লঞ্চার এখনও রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানানো হয়, দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণ স্থাপনাগুলোর প্রায় 90% বর্তমানে আংশিক বা পুরোপুরি সচল রয়েছে। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস দাবি করেছেন, ইরানের বর্তমান পরিস্থিতি দীর্ঘমেয়াদী টেকসই নয়। তিনি বলেন, যারা মনে করেন ইরান আবারও তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করেছে, তারা হয় বিভ্রান্ত, নয়তো ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। পাল্টা জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালায় এবং হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়, যদিও ইসলামাবাদে পরবর্তী আলোচনা স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেনি। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন। তবে সম্প্রতি যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ট্রাম্প। ইরানকে একটি সুরক্ষিত দুর্গ নাকি আমেরিকানদের পাতা এক বিশাল কারাগার? ডোনাল্ড ট্রাম্পের নতুন নেভাল ব্লক আর ইসরায়েলের গ্রেটার ইসরায়েল প্রজেক্ট, এই দুইয়ের জাতাকলে পিষ্ট হয়ে বিশ্ব কি তবে পা বাড়াচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? 80 থেকে 90% যুদ্ধের আশঙ্কা এখন নিছক সম্ভাবনা নয়, বরং এক ভয়াবহ বাস্তবতা। কিন্তু পর্দার আড়ালে আসলে কি ঘটছে? মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরান আর যুক্তরাষ্ট্রের এই দ্বন্দ্ব এখন আর শুধু আঞ্চলিক কোনো সীমান্ত বিরোধে সীমাবদ্ধ নেই। বিশ্লেষকরা বলছেন, এটি এক সুপরিকল্পিত দীর্ঘমেয়াদী যুদ্ধের অংশ।
একদিকে মার্কিন প্রযুক্তির পেশি শক্তি আর ডলারের দাপট, অন্যদিকে ইরানের মোজাইক স্ট্র্যাটেজি আর আদর্শিক লড়াই। এর মাঝে রাশিয়ার ইউরেশিয়া স্বপ্ন আর ইসরায়েলের নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত সাম্রাজ্য বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা কি পুরো পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে? ইরানকে অচল করার সেই অমানবিক ছকটি আসলে কি? আজ আমরা ব্যবচ্ছেদ করব বিশ্ব রাজনীতির সেই রোমহর্ষক সমীকরণ। সাম্প্রতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা চরম রূপ ধারণ করেছে। বিশেষজ্ঞ প্রফেসর জিয়াং সুইজেনের মতো বিশ্লেষকদের মতে এই সংঘাত কেবল একটি আঞ্চলিক বিরোধ নয়, বরং এটি সুপরিকল্পিত দীর্ঘমেয়াদী যুদ্ধের অংশ, যা শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। জিয়াংয়ের মতে এই যুদ্ধের গতি প্রকৃতি তিনটি সুনির্দিষ্ট ধাপে বিভক্ত। প্রথম ধাপটি শুরু হয়েছিল 28শে ফেব্রুয়ারি, যার স্থায়িত্ব ছিল প্রায় 6 সপ্তাহ। এই পর্যায়ের মূল লক্ষ্য ছিল শক অ্যান্ড অ্যাটাক, কৌশলের মাধ্যমে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা এবং দেশটির সামরিক স্থাপনাগুলোতে অতর্কিত হামলা চালিয়ে শাসন ব্যবস্থাকে ডিক্যাপিটেট বা নেতৃত্ব শূন্য করে দেওয়া। আমেরিকানদের প্রত্যাশা ছিল এর ফলে ইরান দ্রুত আত্মসমর্পণ করবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। যুদ্ধের দ্বিতীয় ধাপে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। ইরান আত্মসমর্পণের পরিবর্তে পাল্টা আঘাতের নীতি গ্রহণ করে। তারা জিসিসিভুক্ত দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানায় এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই পদক্ষেপের মাধ্যমে ইরান তাদের অভ্যন্তরীণ জনগণকে জাতীয়তাবাদের ভিত্তিতে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয় এবং যুদ্ধের ময়দানে আরো কঠোর অবস্থান গ্রহণ করে। এই পর্যায়ের ব্যর্থতা ওয়াশিংটনকে তাদের রণকৌশল পূর্ণ মূল্যায়ন করতে বাধ্য করে। তৃতীয় ধাপে মার্কিন কৌশল এখন অনেক বেশি বহুমুখী এবং ধ্বংসাত্মক। বিশ্লেষকের দাবি অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন যে কেবল নেতৃত্ব ধ্বংস করে ইরানকে কাবু করা সম্ভব নয়। তাই বর্তমানে ইরানের উপর কঠোর নৌ অবরোধ আরোপের পরিকল্পনা করা হয়েছে। গেম থিওরি অনুযায়ী বিশ্ব রাজনীতি পরিচালিত হয় স্বার্থ ও প্রণোদনের ভিত্তিতে। ইরান বর্তমানে হরমুজ প্রণালীকে তাদের যুদ্ধের অর্থায়নের উৎস হিসেবে ব্যবহার করছে এবং প্রতিটি জাহাজ থেকে প্রায় $20 লাখ টোল আদায় করছে। যুক্তরাষ্ট্র এই অর্থনৈতিক প্রবাহ বন্ধ করতে বদ্ধপরিকর। বিশেষ করে ইরানের তেল রপ্তানি 90% যায় চীনে, যার সিংহভাগ খার্ড দ্বীপের মাধ্যমে পরিচালিত হয়। এই পথগুলো রুদ্ধ করে ইরানকে অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ করাই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য। সামরিক কৌশলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এখন ইরানের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে ইরানকে একটি সুরক্ষিত দুর্গ থেকে কারাগারে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য ইরানের সীমান্ত এলাকায় বসবাসরত সংখ্যালঘু গোষ্ঠী, বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চলে বেলুচ এবং উত্তর পশ্চিমাঞ্চলের কুর্দিদের মধ্যে জাতিগত বিভাজন উস্কে দেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্র এই এলাকাগুলোতে ফরওয়ার্ড অপারেটিং বেস স্থাপন করে স্থানীয় বিদ্রোহীদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করতে পারে। এর মূল উদ্দেশ্য হলো ইরানের নিয়মিত সেনাবাহিনীকে তাদের সুরক্ষিত পাহাড়ি এলাকা থেকে সমতলে বের করে আনা, যাতে মার্কিন বিমান বাহিনী তাদের সহজে ধ্বংস করতে পারে। পাশাপাশি তেহরানকে অচল করে দেওয়ার জন্য একটি অমানবিক কৌশল অবলম্বনের আশঙ্কা করা হচ্ছে। রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র হওয়ায় তেহরানের 1 কোটিরও বেশি মানুষকে চাপে ফেলতে পানি, বিদ্যুৎ ও খাদ্য সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। বিদ্যুৎ কেন্দ্র, জলধারা ও খাদ্যবাহী রেলপথ ধ্বংস করার মাধ্যমে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করা হবে, যাতে তারা শেষ পর্যন্ত বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হয়। এটি মূলত একটি গণতান্ত্রিক ও অবকাঠামোগত যুদ্ধ। ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক কাঠামো এই যুদ্ধকে আরো জটিল করে তুলেছে। দেশটি একদিকে ধর্মতান্ত্রিক এবং অন্যদিকে আমলাতান্ত্রিক। এখানে সাধারণ সেনাবাহিনীর পাশাপাশি নামক একটি শক্তিশালী প্যারামিলিটারি বাহিনীও রয়েছে, যারা সরাসরি ধর্মীয় নেতৃত্বের প্রতি অনুগত। তারা এই লড়াইকে একটি পবিত্র যুদ্ধ বা ধর্মযুদ্ধ হিসাবে দেখে এবং আমেরিকাকে গ্রেট স্যাটান হিসাবে গণ্য করে। ইরান সেনাবাহিনীর এই অনমনীয় মনোভাবের কারণে রাজনৈতিক নেতৃত্ব সমঝোতা করতে চাইলেও শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এছাড়া তারা মোজাইক স্ট্র্যাটেজি অনুসরণ করে, যেখানে 31টি প্রদেশে আলাদা কমান্ড কাঠামো থাকায় কেন্দ্রীয় নেতৃত্ব ধ্বংস হলেও প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ে না। আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রে ইরান সেনাবাহিনীর গার্ডকপের লক্ষ্য হলো সৌদি আরবকে সরিয়ে মুসলিম বিশ্বের নেতৃত্ব দখল করা। তারা বিশ্বাস করে মক্কা মদিনাও পরোক্ষভাবে মার্কিন প্রভাবের অধীনে রয়েছে। এই মতাদর্শগত লড়াইয়ে ইরান তাদের বন্ধু হিসাবে ফিলিস্তিন, ইয়েমেন এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ব্যবহার করছে, যা সংঘাতকে বৈশ্বিক রূপ দিচ্ছে। বিশ্লেষকের মতে এই পরিস্থিতির ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটার সম্ভাবনা প্রায় 80 থেকে 90%, কারণ বিশ্বের প্রতিটি বৃহৎ শক্তি তাদের নিজস্ব ভূ রাজনৈতিক দর্শন নিয়ে এগিয়ে যাচ্ছে। যেখানে আমেরিকার শক্তি প্রযুক্তি ডলারে, যেখানে রাশিয়ার লক্ষ্য তাদের থার্ড রোম কৌশলের মাধ্যমে ইউরোপীয় জোট গঠন করে মার্কিন আধিপত্য খর্ব করা। সবশেষে ইসরায়েলের ভূমিকা এই সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের লক্ষ্য গ্রেটার ইসরায়েল প্রজেক্ট বাস্তবায়ন করা, যা নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত বিস্তৃত। ইসরায়েলের এই ধর্মীয় ও ভূখণ্ডগত উচ্চাকাঙ্ক্ষাকে আমেরিকার খ্রিস্টান জায়নিস্ট গোষ্ঠীগুলো ঈশ্বর দত্ত পরিকল্পনা হিসাবে সমর্থন দিয়ে যাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল ভূ রাজনীতির গণ্ডিতে সীমাবদ্ধ নেই, এটি এখন বিভিন্ন ধর্মীয় আদর্শ, বৈশ্বিক শক্তি এবং অস্তিত্ব রক্ষার এক ভয়াবহ লড়াইয়ে পরিণত হয়েছে, যা পুরো বিশ্বকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিতে পারে। বন্ধুরা, তাহলে প্রশ্নটা এখন আর যুদ্ধ হবে কি হবে না তা নয়, বরং প্রশ্ন হলো প্রথম পারমাণবিক বোতামটি কে চাপবে? ইরান কি তাদের মোজাইক স্ট্র্যাটেজি দিয়ে আমেরিকার আধুনিক প্রযুক্তির কবর রচনা করবে, নাকি ডোনাল্ড ট্রাম্পের নেভাল ব্লক আর ইসরায়েলের গ্রেটার ইসরায়েল প্রজেক্ট মিলে মানচিত্র থেকে মুছে দেবে বর্তমান ইরানকে? মনে রাখবেন, মধ্যপ্রাচ্যের এই দাবার চালে যদি একবার ভুল হয়, তবে তার খেসারত দিতে হবে পুরো পৃথিবীকে। আপনার কি মনে হয়, ওয়াশিংটন কি পারবে ইরানকে একটি বিশাল কারাগারে বন্দী করতে, নাকি পারস্য উপসাগরে হয়ে মার্কিন সাম্রাজ্যের শেষ ঠিকানা? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ট্রাম্পকে বেশ ভালোই একটা ধাক্কা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বলেছেন যে তাইওয়ান ইস্যু ঠিক মতো সামলানো না গেলে
চীন যুক্তরাষ্ট্র সংঘাতে জড়াতে পারে। রীতিমতো এটা কিন্তু একটা হুমকি। এমনিতেই ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছে, ইরান কোনোভাবেই কথা শুনছে না বা ইরানকে সামলানো যাচ্ছে না। তার মধ্যে এখন চীন সফরে গেছে ডোনাল্ড ট্রাম্প, সেখানে যে তাইওয়ান ইস্যুটা সামনে আনছে, যে এইটাকে যদি তুমি তা দিতে থাকো, তাইওয়ানকে অস্ত্র দিতে থাকো, স্বাধীন রাষ্ট্র হিসেবে যদি তুমি সেটাকে স্বীকৃতি দাও, তাহলে কিন্তু খবর আছে। চিন্তা করছেন যে চীনে গেছে ডোনাল্ড ট্রাম্প, একদম ট্রাম্পের মুখের উপরে শি জিনপিং বলে দিছে যে তাইওয়ানকে মদদ দেওয়া যাবে না। তাইওয়ানকে চীন মনে করে তাদের একটা অবিচ্ছেদ্য অংশ, তাইওয়ান হচ্ছে চীনের অংশ। তাইওয়ান কোনোভাবে একটা স্বাধীন সার্বভৌম দেশ, এই স্বীকৃতি চীন কখনো দেয় না। কিন্তু যুক্তরাষ্ট্র এটা মানে না, যুক্তরাষ্ট্র বরং তাইওয়ানকে মদদ দেয়, অস্ত্র দেয় এবং একটা স্বাধীন দেশ হিসাবে দাঁড় করানো, যাতে চীন সবসময় একটা ডিস্টার্বের মধ্যে থাকে। তো এখন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং জানে যে ডোনাল্ড ট্রাম্প এখন সাংঘাতিক রকম জটের মধ্যে আছে। সে ইরান যুদ্ধে জড়ায় যে পরিস্থিতির মধ্যে একটা নাজেহাল পরিস্থিতি, এটাই হলো মুখ্য সুযোগ। সেই সুযোগটা কাজে লাগালো শি জিনপিং এবং বলে দিল যে তাইওয়ানের ব্যাপারে সাবধান, তাইওয়ানকে নিয়ে বাড়াবাড়ি করবে না। এবং দেখেন চীনও কত চালাক, যেখানে কয়েকদিন আগে বললো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে বললো যে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা হচ্ছে অবৈধ, সেখানে দেখেন ডোনাল্ড ট্রাম্পকে সামনে রেখে বলতে পারতো যে দেখো এশিয়ার দেশ চীন এবং ইরান, তুমি দূরে থেকে এসে ইরানে কেন হামলা চালাচ্ছ? ইরানের সাথে আমাদের বন্ধুত্ব আছে, ইরানে যে ধরনের তোমরা যুদ্ধ করতো সেটা অন্যায়, এটা দ্রুত মানে শেষ করো এটা। এই কথাটা কিন্তু বলার দরকার ছিল, কারণ ট্রাম্পের হয়তো আশঙ্কা ছিল যে চীন হয়তো এটা বলতে পারে, কারণ কয়েকদিন আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী, চীনের প্রেসিডেন্ট এই কথা বলছে যে ইরান যুদ্ধে জড়ানো এটা একেবারে সম্পূর্ণ অন্যায় এবং অযৌক্তিক। তো সেই কথাটা তো ডোনাল্ড ট্রাম্পকে সামনে রেখে বললো না চীন। চীন আবার এখানে স্বার্থপরতা হলো, যেখানে ডোনাল্ড ট্রাম্প যে কথা বললো চীন সফরের আগে, ট্রাম্প হয়তো চিন্তা করছিল যে তাকে হয়তো ধরতে পারে, এই কথা বলতে পারে যে ইরান ইস্যু নিয়ে। তো সেই কারণে বলছে যে ইরান যুদ্ধের বিষয়ে চীনের নাক গলানোর কোনো দরকার নেই, এটা আলোচনার মাধ্যমে অথবা যুদ্ধের মাধ্যমে এই ইস্যুটা মীমাংসা করা হবে। এখানে চীনের কোনো মানে নাক গলানো বা পার্টিসিপেশন করা, কোনো পরামর্শ নেওয়া, কোনো কিছুর দরকার নেই। তো দেখেন চীনও আবার এই ইস্যুটাকে অ্যাভয়েড করে গেল, কিন্তু সে তার নিজের স্বার্থে তাইওয়ান ইস্যুটা ধরলো। আসলে বিশ্ব খুব স্বার্থপর, প্রত্যেকটা দেশ তার নিজের স্বার্থ উদ্ধারের চেষ্টা করে। চীন জানে এই সময় এখন বেকায়দে আছে ডোনাল্ড ট্রাম্প, সুতরাং এই সময় যদি তাইওয়ান ইস্যুটাকে সামনে আনা যায়, তাহলে ট্রাম্প তো একটা কিছু বলবে যে না ঠিক আছে, আমরা এই ইস্যুটা আমরা দেখছি। দেখেন অথচ চীনা প্রেসিডেন্টকে ট্রাম্প বলতেছে আপনি একজন মহান নেতা, মাঝে মধ্যে মানুষ আমার মুখে এই কথাটা শুনতে পছন্দ করে না, তবু আমি বলি। আবার বলছে, অনেকে বলেছেন এটা হয়তো এই যাবৎকালে সবচেয়ে বড় শীর্ষ সম্মেলন হতে চলেছে। কি পরিমাণ তেল দিচ্ছে শি জিনপিং, কারণ ট্রাম্প এখন বেকায়দে আছে। ডোনাল্ড ট্রাম্প বলতেছে আপনার সঙ্গে থাকতে পারাটা সম্মানের, আপনার বন্ধু হতে পারাটাও সম্মানের। চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে ভালো হতে চলেছে। কিন্তু শি জিনপিং কিন্তু পরিষ্কারভাবে বলছে যে যখন আমরা সহযোগিতা করি উভয় পক্ষ লাভবান হয়, যখন আমরা পরস্পরের মুখোমুখি হই উভয় পক্ষই ক্ষতির শিকার হয়। যে তুমি বাণিজ্য চুক্তি নিয়ে আমাদেরকে যে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ, বিভিন্ন চীনা কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিচ্ছ, এই জন্য বলছে যে যখন আমরা মুখোমুখি হই তখন উভয় পক্ষ আমরা ক্ষতির মুখে পড়ি। তো যাই হোক, শি জিনপিং মোটামুটি যেই মেসেজ দেওয়ার দরকার সেটা বলছে ভালো মতনই। তবে ইরান ইস্যুতে কিছু এখনো আসে নাই। বাণিজ্যের পাশাপাশি ট্রাম্প ইরান ইস্যুতে শি জিনপিং এর সঙ্গে কথা বলেছেন, কি কথা বলেছেন এখনো পরিষ্কার না। নিশ্চয়ই দর্শক এই বিষয়ে তথ্য আসলে আপনাদেরকে জানাবো।